আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না, যত বড় পাওয়ারফুল, যত অস্ত্র তাদের থাকুক। অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা। টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে। উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে। তাদেরকে প্রাক্তন সৈনিকেরা, বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছে ওই অস্ত্র। তারা মেশিন গান, বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে। বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে। ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না। অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকা থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো। যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্প সমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনবো। কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাদ দেখতে চাই না। সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্থল। জনগণের অত্যন্ত প্রিয় এই বাহিনী, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে। কিন্তু এই বাহিনীকে অচল করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। মিয়ানমার এসে গুলি করে আমাদের সীমান্তে উঠিয়াতে মানুষ মেরে চলে যায়। ওই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি। আমাদের তো হেলিকপ্টার আছে, তারা তো আরাকানে গিয়ে ওখানে 10 জনকে হত্যা করে তাদের এই আগ্রাসনের জবাব দিতে পারেনি। এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থদের সাহায্য করবে। তাদের মিলিটারি ট্রেনিং এর কি অবস্থা? আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোন প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে কারো আগ্রাসনের শিকার না হই, সেজন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। ছাত্ররা বছরে 2 মাস ট্রেনিং দিয়ে, বেসিক সামরিক ট্রেনিং দিয়ে, তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে। স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে। প্রফেসর ইউনূস এদেশের বীর সন্তান। তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হলো প্রফেসর ইউনূস। তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে। সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না। তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল। বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তীব্রতা দেখতে চাই না। আমরা আরো খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক
মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে 24% ভোট পড়েছে একটা নির্বাচনে। তো আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে? সুতরাং যদি গণতন্ত্র চান, গণতন্ত্র উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। জনগণের দেশের মালিক। যারা সরকারি অর্থে বেতন পান প্রত্যেকে এই কথা মনে রাখবেন, সাধারণ জনগণের অধিকার যেন কেউ আর পূর্ণ করতে না পারে। উদ্যোগ গ্রহণ করব। বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এটি হলো বিএনপির নীতি। আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। আর একটি হলো যারা লুটেরা বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে অর্থনীতিকে, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে। কোটি টাকা তো বিরাট টাকা ছিল। কোটিপতি মানে তো 1 কোটিপতি তো বিরাট সম্মানের অধিকারী আমরা ভাবতাম। এখন দেখি ছাত্র নেতাদেরও হাজার হাজার কোটি টাকা। এই এক মন্ত্রীর কথা তো বললাম, 300 বাড়ি খালি লন্ডনেই আছে। প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা। পিয়নও হেলিকপ্টারে চড়ে। আমরা যাবো কোথায়? আমরা তো লঞ্চে যাই এখনো। 6 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, লঞ্চ ছাড়া তো গতি নেই। এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে? এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ। দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে। মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার আমাদের জলসীমার মধ্যে, টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে ভারতীয় ট্রলাররা এসে জোর করে মাছ ধরে নিয়ে যায়। আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে, যেতে আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভার না বসাতে পারে। আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায়, যেটি মিয়ানমার পেয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরাও ইনশাআল্লাহ পাবো। সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এই সামরিক বাহিনী হাসিনার মতো দুর্বৃত্তকে ক্ষমতায় রাখবে না। এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী। তাদেরকে নির্দ্বিধায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে। তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে। আমরা এখনো যারা জীবিত আছি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, আমরা আশা করবো এটি সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হবে। জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না, যত বড় পাওয়ারফুল, যত অস্ত্র তাদের থাকুক। সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর
বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে। সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রধারীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতিবিপ্লব করার চেষ্টা করেছে। সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য তাদের দৃষ্টতা সীমাহীন সেনা এই একটা স্বাধীন দেশে গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এই ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব। তবে বারবার আনসার বাহিনী, অন্যান্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে, আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে? ছাত্ররা যথেষ্ট করেছে, এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল, আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতিবিপ্লব কেউ যদি শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই, তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে, দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায়? তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে, সাধারণ জনতা মিলে, ছাত্র যুবক সকলে মিলে, সকল বাহিনী যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব। এরা যে কি চরিত্রের অধিকারী, হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল, কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল। টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না, এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে। যেইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে। আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্য। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাযিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল, সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে। শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালানো? এরকম একজনই আছে, বেগম খালেদা জিয়া। দেশের মানুষের পাশেই থাকেন, বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমি মন্ত্রী লন্ডনই তো 300 বাড়ি আছে, এরা পালাবে না, কারা পালাবে? এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারিনি। এমনকি সেনানিবাসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরো 24 জন কর্মকর্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না।